আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করে ফিরেছেন। কিন্তু কেন তিনি হঠাৎ এই জাপান সফর করলেন? সাদা চোখে এটা নরেন্দ্র মোদীর আর 5টা কূটনৈতিক সফরের মতো সফর বলে মনে হলেও আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা নরেন্দ্র মোদীর রিসেন্ট এই জাপান সফরের পেছনে রয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির জটিল সমীকরণ এবং তার ভেতরে লুকিয়ে আছে বড় একটা ভূ রাজনৈতিক বার্তা। এমনিতেই ভারত এবং জাপানের সম্পর্ক বহু পুরনো, বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি আর ঐতিহাসিক যোগসূত্রে বাঁধা। তবে আজকের বিশ্বে সম্পর্ক তো শুধু সংস্কৃতি দিয়ে তৈরি হয় না, বরং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করে অর্থনীতি, ভূ রাজনীতি এবং কৌশলগত স্বার্থের ওপরে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীর এই সফরের মাধ্যমে ভারত কি অর্জন করতে চাইছে? কেন এই মুহূর্তে জাপানের সঙ্গে সম্পর্ক জোরদার করা ভারতের জন্য এতটা জরুরি? আর এই সফরের প্রভাব দক্ষিণ এশিয়া থেকে শুরু করে গ্লোবাল পলিটিক্সে কিভাবে পড়বে, এর সবটাই জানবো আজকের এই ভিডিওটাতে। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, ভারত ও জাপানের সম্পর্ক বহু পুরনো এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের উপরে ভিত্তি করেই এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক সবসময় দৃঢ় থেকেছে। তবে কি কেবল সংস্কৃতি দিয়েই তো আর দুটো দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে পারে না? তাই আজকের পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর এই সফরের পেছনে ভারত এবং জাপানের মধ্যে বহুস্তরীয় স্বার্থ কাজ করছে। এই বহুস্তরীয় স্বার্থ বা কারণের মধ্যে প্রথম কারণটা হলো ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ট্যারিফের নেগেটিভ ইম্প্যাক্ট জাপান এবং ভারত দুটো দেশের ওপরেই পড়েছে। ফলে এই দুই দেশ একসাথে ভেবে দেখতে চাইছে কিভাবে এই শুল্ক যুদ্ধের প্রভাব কমানো যায়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র ভারতীয় ইস্পাতের ওপরে এবং অ্যালুমিনিয়ামের ওপরে শুল্ক বসিয়েছে এবং একইভাবে জাপানি গাড়ি এবং যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও শুল্ক আরোপ করেছে, যেটা জাপানের অটোমোবাইল শিল্পের জন্য একটা বড়সড় ধাক্কা। এর ফলে দুই দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জাপানের টয়োটা এবং হোন্ডার মতো কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অথচ ভারত ও জাপান দুদেশই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং কৌশলগত মিত্র। আর তাই যখন একই সাথে দুটো দেশের অর্থনীতি মার্কিন শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তখন দিল্লি এবং টোকিও একসাথে ভাবতে শুরু করে কিভাবে এই নেতিবাচক প্রভাব মোকাবেলা করা যায় এবং নিজেদের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের নতুন বিকল্প তৈরি করা যায়। আর মূলত এজন্যই নরেন্দ্র মোদীর জাপান সফর। মোদ্দা কথা, ট্রাম্পের এই শুল্ক নীতি দুই দেশকে এক প্রকারে কমন গ্রাউন্ড খুঁজে নিতে বাধ্য করেছে, প্রোমোকোড ব্যবহার করবে। আশা করি প্রথম কারণটা বোঝা গেল। আর দ্বিতীয় বড় কারণ হলো, চীন এখন ভারত ও জাপানের জন্য একটা কমন বিগ ফ্যাক্টর। গত এক দশকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মানে BRI প্রজেক্টের মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী 2013 থেকে 2024 এই এক দশকের মধ্যে চীন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের খাতে 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করে ফেলেছে। ঢাকা ট্রাইবুনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে চীনের বিনিয়োগের পরিমাণ বর্তমানে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার। মায়ানমারে চীন নির্মাণ করেছে চায়না মায়ানমার ইকোনমিক করিডর, যার আওতায় কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং রেল লাইন নির্মাণ চলছে। পাকিস্তানে ইতিমধ্যেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপ্যাক তৈরি হয়েছে, যেখানে মোট বিনিয়োগের পরিমাণ 62 বিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কার হানমানটোটা বন্দরও চীনা বিনিয়োগে নির্মিত হয়েছিল এবং ঋণ শোধে ব্যর্থ হওয়ার কারণে 99 বছরের জন্য চীনের হাতে লিজ দেওয়া হয়েছে। নেপাল, আফগানিস্তান, মালদ্বীপও একাধিক হাইওয়ে, এয়ারপোর্ট এবং এনার্জি প্রজেক্টে চীনের অর্থ ঢুকছে। অথচ ঠান্ডা যুদ্ধের সময় এই দেশগুলোর প্রধান অর্থনৈতিক সহায়ক দেশ ছিল জাপান। উদাহরণস্বরূপ 1960 থেকে 90 দশকে
জাপানের ODA মানে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নের মুখ্য ভূমিকা রেখেছিল। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার পরিকাঠামো উন্নয়নে তখন জাপানের প্রভাব ছিল অগ্রগণ্য, কিন্তু এখন সেই জায়গায় চীন নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে এবং কার্যত টোকিওকে পেছনে ফেলে দিয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে জাপান তার হারানো প্রভাব ফিরিয়ে আনার জন্য ভারতের সহযোগিতা চাইছে। ভারত তার নিজস্ব ভৌগোলিক অবস্থান, কূটনৈতিক প্রভাব এবং নিজের পরিচ্ছন্ন ইমেজের জন্য দক্ষিণ এশিয়ায় একটা কৌশলগত সেতু হিসাবে কাজ করতে পারে। এজন্যই জাপান এখন ভারতের সঙ্গে হাত মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিজেদের পূর্বের মর্যাদা পুনরুদ্ধার করতে চাইছে। আশা করি ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্ব করার পেছনে জাপানের স্বার্থ কি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার তৃতীয় বড় কারণটা হলো চীন এখন ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক প্র্যাকটিসকে কপি করছে। ডিপ্লোম্যাসির ভাষায় এই কূটনৈতিক প্র্যাকটিসের একটা অদ্ভুত নাম আছে, যাকে বলা হয় 2+1 ফরম্যাটে ডিপ্লোম্যাসি বা 2+1 ফরম্যাট ডিপ্লোম্যাসি। আগে ভারত ও জাপান আফ্রিকার দেশগুলোতে এই 2+1 ফরম্যাট ডিপ্লোম্যাসি ব্যবহার করত, যেখানে ভারত দিত কূটনৈতিক অভিজ্ঞতা, জাপান দিত প্রযুক্তি এবং আর্থিক সহায়তা। একটু সহজভাবে বললে আন্তর্জাতিক কূটনীতিতে এই 2+1 ফরম্যাট ডিপ্লোম্যাসি বলতে বোঝায় দুটো শক্তিশালী দেশ মিলে যখন তৃতীয় কোনো দেশকে সহযোগিতা বা প্রভাবিত করার চেষ্টা করে। নিকট অতীতে ভারত জাপান প্রথম এই মডেল ব্যবহার করেছিল, আর এখন চীনও সেই কৌশলকে নকল করছে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বললে একটু সহজে বোঝা যাবে। যেমন যদি 2017 সালের ইন্ডিয়া, জাপান, কেনিয়া এই ত্রিপাক্ষিক সহযোগিতার কথা ধরেন, এখানে ভারত তার কূটনৈতিক এবং মানব সম্পদ উন্নয়নের অভিজ্ঞতা শেয়ার করেছিল, আর জাপান পরিকাঠামো তৈরিতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল কেনিয়াকে। এর মূল উদ্দেশ্য ছিল আফ্রিকায় চীনের প্রভাবের বিকল্প হিসাবে একটা ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট মডেলকে তৈরি করা। একইভাবে কলম্বো পোর্ট, ইস্ট কন্টেনার টার্মিনাল উন্নয়ন প্রকল্পে ইন্ডিয়া, জাপান, শ্রীলঙ্কার ত্রিপাক্ষিক আলোচনার কথা মনে করা যেতে পারে। শ্রীলঙ্কায় চীনের প্রভাবকে কাউন্টার করার জন্য ভারত এবং জাপান সেখানে 2+1 ডিপ্লোম্যাসিকে ব্যবহার করেছিল, কিন্তু চীন এখন সেই একই মডেলকে নকল করছে। যেমন চায়না, পাকিস্তান, আফগানিস্তান ডায়ালগ 2017 সাল থেকে চীন এই ফরম্যাটে ত্রিপাক্ষিক বৈঠক করছে। লক্ষ্য হলো আফগানিস্তানে পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতা, যেখানে পাকিস্তানকে চীন কৌশলগত পার্টনার হিসাবে ব্যবহার করছে। আবার চায়না, পাকিস্তান, বাংলাদেশ ট্র্যাক, এখানে চীন পাকিস্তানকে পাশে নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে, যেমন পদ্মা ব্রিজ, রেল লিঙ্ক প্রজেক্ট, পায়রা পোর্ট উন্নয়ন আলোচনা। এখানে কিন্তু চীনের সক্রিয়তা দেখা গেছে পাকিস্তানকে সঙ্গে নিয়ে। এছাড়া চায়না, নেপাল, পাকিস্তান কূটনৈতিক আলাপ আলোচনার কথাও কয়েকবার উঠেছে, যেখানে চীন চেষ্টা করছে আঞ্চলিক সংযোগে 2+1 ফরম্যাট ডিপ্লোম্যাসি ব্যবহার করে তার প্রভাব বাড়াতে। আশা করি বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলতে পারলাম। অর্থাৎ এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের মূলত তিনটে উদ্দেশ্য রয়েছে। এক, শুল্ক যুদ্ধের প্রভাব কমানোর জন্য যৌথ উদ্যোগ নেওয়া। 2, চীনের প্রভাব মোকাবেলা করে দক্ষিণ এশিয়ায় আবার জায়গা করে নেওয়া। এবং 3, 2+1 কূটনৈতিক ফরম্যাটের নতুন বিকল্প তৈরি করা। আশা করি প্রধানমন্ত্রীর জাপান সফরের উদ্দেশ্য আপনাদের কাছে পরিষ্কার করে বলতে পারলাম। এখন এই সফরে জাপান এবং ভারত যৌথভাবে কি সিদ্ধান্ত নিয়েছে, চলুন সেটা আলোচনা করা যাক। প্রথমত, ভারত ও জাপানের সম্প্রতি বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত ও জাপান এই দুই দেশ মিলে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ কোঅপারেশন ফ্রেমওয়ার্ক বা বিকল্প সহযোগিতার কাঠামো গড়ে তুলবে। আর এজন্যই জাপানের ঘোষিত নীতি পার্টনারশিপ ফর কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার মানে PQI কে পূর্ণ সহযোগিতা করার কথা ঘোষণা করেছে ভারত। এখানে বলে রাখি 2015 সালে জাপান প্রথম PQI নীতি চালু করে, যার আওতায় 2020 সালের মধ্যে
$200 বিলিয়ন পরিকাঠামো বিনিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়। এর লক্ষ্য হলো হাই কোয়ালিটি, সাস্টেনেবল এবং ট্রান্সপারেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা উচ্চমানের, টেকসই এবং স্বচ্ছ পরিকাঠামো উন্নয়নকে নিশ্চিত করা। এখন ভারত এই নীতির সঙ্গে তার আঞ্চলিক কূটনৈতিক উপস্থিতিকে একত্রিত করে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একটা গণতান্ত্রিক বিকল্প পরিকাঠামো মডেলকে উপস্থাপনা করতে চাইছে। এই মডেলটির মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ায় চীনের কর্তৃত্ববাদী এবং ঋণ নির্ভর পরিকাঠামো মডেল, যেটাকে ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণ ফাঁদ বলা হয়, তার বিপরীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আরো উন্মুক্ত, স্বচ্ছ এবং গণতান্ত্রিক উন্নয়নের পথ দেখানো। মানে ভারত ও জাপান মিলে পরিষ্কার বার্তা দিচ্ছে, কোনো দেশ চীনের ডেপ ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়বে নাকি ভারত ও জাপানের সঙ্গে মিলে গণতান্ত্রিক সহযোগিতামূলক উন্নয়নের পথে হাঁটবে, সেটা তারা নিজেরাই বেছে নিক। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আসা যাক ভারত জাপান সহযোগিতার পরবর্তী ধাপে। এই সফরে দুই দেশ ঠিক করেছে যে তারা সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াবে, কারণ ভারত মহাসাগর এখন শুধু আঞ্চলিক নয়, বিশ্বের কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের প্রায় 80% তেল পরিবহন এবং 60% বাণিজ্যিক পণ্য পরিবহন হয় এই পথ দিয়ে। তাই ভারত মহাসাগরের নিরাপত্তা দক্ষিণ এশিয়া ছাড়াও পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য সমান জরুরি। এই সহযোগিতার অংশ হিসাবে শীঘ্রই চালু হতে যাচ্ছে স্মার্ট আইল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। আই রিপিট, জাপান এবং ভারতের যৌথ উদ্যোগে চালু হতে যাচ্ছে স্মার্ট আইল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে বড়সড় পরিকাঠামোর উন্নয়ন শুরু হবে। দ্বীপগুলোতে শুধু উন্নয়নমূলক কাজই নয়, সামরিক ঘাঁটিও তৈরি হবে, বিমান রানওয়ে সম্প্রসারণ হবে, নৌঘাটির আধুনিকরণ হবে এবং দ্বীপগুলোকে ট্রান্সশিপমেন্ট এবং লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে এর মধ্যে। এর ফলে দ্বীপের মানুষজনের জীবনযাত্রার মান আরো উন্নত হবে, তেমনি ভারতের সামুদ্রিক অর্থনীতি বা ব্লু ইকোনমি আরো শক্তিশালী হবে। এই উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা সহযোগিতা। এখানে জাপান ভারতের পাশে দাঁড়াচ্ছে, বিশেষ করে সাবমেরিন যুদ্ধ কৌশল এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার প্রযুক্তিতে জাপান ভারতকে সহায়তা করবে। উদাহরণ হিসেবে বলা যায়, জাপানের সরউ ক্লাস সাবমেরিন প্রযুক্তি বিশ্বের সেরা ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনের মধ্যে অন্যতম। এই বিষয়ে জাপান ভারতকে কারিগরি জ্ঞান দিতে আগ্রহী। তাছাড়া জাপান ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস MDA বাড়াতেও সাহায্য করবে, যার মধ্যে উন্নত রাডার সিস্টেম, স্যাটেলাইট নজরদারি এবং সামুদ্রিক ডেটা শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে। এই সহযোগিতার ফলে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ যেমন মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, বাব এল মানদেব প্রণালীতে চীনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে রোধ করা সহজ হবে। উল্লেখযোগ্যভাবে চীন ইতিমধ্যেই পাকিস্তানের গোয়াদাদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মায়ানমারের কিয়াকিউ বন্দরে বিনিয়োগ করে একটা স্ট্রিং অফ পিয়ালস কৌশল গড়ে তুলেছে। ভারত জাপান এই সহযোগিতার মধ্য দিয়ে ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে সামুদ্রিক প্রতিরোধ গড়ে তুলবে। সব মিলিয়ে ভারত এবং জাপানের মধ্যে এই স্মার্ট আইল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট শুধু ভারতের দ্বীপগুলোরই উন্নয়ন নয়, বরং ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীর কৌশলগত অবস্থানকেও মজবুত করা এবং চীনের প্রভাবকে রুখে দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফরের আর একটা বড় দিক হলো, এই সফরে ভারত ও জাপানের মধ্যে নিরাপত্তা আর অর্থনৈতিক সহযোগিতার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আসলে 2008 সালেই ভারত ও জাপানের জয়েন্ট ডিক্লারেশন অন সিকিউরিটি কোঅপারেশন সই করা হয়েছিল। তখন থেকেই ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি তৈরি হয়, কিন্তু 2025 সালের এই সফরে সেটা আরো এক ধাপ এগিয়ে গেল। এবার শুরু হলো একেবারে নতুন কাঠামো, ইকোনমিক সিকিউরিটি ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভের আসল উদ্দেশ্য হলো ভারত ও জাপানের মধ্যে অর্থনীতি আর টেকনোলজির ক্ষেত্রে নিরাপত্তাকে সুনিশ্চিত করা, বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদন এবং তার গ্লোবাল সাপ্লাই চেনের সুরক্ষা নিয়ে দুই দেশ মিলে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেছে। আমরা সবাই জানি সেমিকন্ডাক্টরের চাহিদা গোটা দুনিয়া জুড়ে এখন হু হু করে বাড়ছে, আর সেমিকন্ডাক্টরের উৎপাদন এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে
দুনিয়া জুড়ে অগ্রণী ভূমিকা নিচ্ছে চীন। যদিও আজ বিশ্বের প্রায় 65% সেমিকন্ডাক্টর তৈরি হয় দক্ষিণ কোরিয়া আর তাইওয়ানে, আর প্রায় 75% রেয়ার আর্থ প্রসেসিং রয়েছে চীনের হাতে। তাই ভারত ও জাপানের এই যৌথ উদ্যোগ সফল হলে সেমিকন্ডাক্টর উৎপাদন এবং সাপ্লাই চেনে চীনের ওপরে নির্ভরতা কমবে। ভারত ও চীনের মধ্যে এই চুক্তির ফলস্বরূপ তামিলনাড়ু আর গুজরাটে জাপানি কোম্পানি রেনেসাস এবং সনি সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সেন্টার করার আগ্রহ দেখিয়েছে। সব মিলিয়ে ইকোনমিক সিকিউরিটি ইনিশিয়েটিভ শুধু প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ থাকছে না, বরং এই চুক্তি দুই দেশের অর্থনীতি, প্রযুক্তি আর কৌশলগত নিরাপত্তার এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে ভারত ও জাপানের এই সম্পর্ক শুধু এশিয়ার মধ্যেই নয়, গোটা বিশ্ব ভূরাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে।